স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান তামিমের এনজিওগ্রাম করে হার্টে ব্লক পাওয়া গেছে। এরই মধ্যে হার্টের রিং পরানো হয়েছে তামিম ইকবালকে। তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা জানান তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করা হয়, কিন্তু হেলিকপ্টারে ওঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেসা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরই মধ্যে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল সহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী তৌসিয়া। তামিমের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে তো ব্রিফ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ সুমনা, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আসলে পুনরাবৃত্তি না করে সরাসরি বলতে চাই, ডাক্তার কিছুক্ষণ আগেই মিনিট দুয়েক আগে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে ডাক্তার পরিস্থিতি জানিয়ে গেছেন। তিনি যেটি জানালেন যে 2টো ব্লক পাওয়া গিয়েছিল, তার মধ্যে একটিতে স্টেন বসানো বা রিং পরানো, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি, রিং পরানো হয়ে গেছে। এখন পর্যন্ত তাকে অবজারভেশন পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে, হাসপাতালেই আছেন তিনি। এবং সবচেয়ে বড় যে কথা, ডাক্তার বারবার করে যেটা মেনশন করছিলেন যে যখন তাকে আনা হয়েছিল তখন কিন্তু খুব ক্রিটিক্যাল একটা অবস্থায় আনা হয়েছিল, সে কারণে খুব দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে হয়েছে। এবং যেমনটি আপনি বলছিলেন যে তাকে আসলে ট্রাভেল করানোর মতো অবস্থা ছিল না, তাই চিকিৎসাটা এখানেই দেওয়া হয়েছে। এবং সেই চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা যেটা হয়েছে যে হার্টে একটি রিং পরানো হয়েছে, রিং পরানোর পরেও এখন পর্যন্ত খুব নিশ্চিন্ত হতে পারছে না ডাক্তাররা। বলেন যে এই মুহূর্তে একটু স্টেবল অবস্থায় আছেন তিনি, স্থিতিশীল অবস্থা তার শারীরিক, কিন্তু তারপরেও তাকে পর্যবেক্ষণের জন্য আরও দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হবে এবং ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে এখনও তিনি আছেন। ডাক্তাররা যেটা আশা করছেন যে যেহেতু প্রাথমিকভাবে যে ব্লকটা ধরা পড়েছিল, যে ব্লকে রিং পরানো হয়েছে, সেটাতে যেহেতু রিং পরানোর পরের অবস্থাটা ওনারা স্বাভাবিক রক্ত চলাচল শুরু হয়েছে এবং সেই কারণে তারা আশা করছেন হয়তো খুব শিগগিরই তিনি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবেন। তবে এই মুহূর্তে পর্যবেক্ষণে আছেন। আর বিশেষ করে ডাক্তাররা যেটি বলছিলেন সেটি হচ্ছে যে বিকেএসপিতে যেহেতু তিনি খেলার মাঠে ছিলেন, খেলার মধ্যে ছিলেন, সেই সময় প্রথমবার বুকে ব্যথা অনুভব করার পর বিকেএসপিতেই প্রাথমিক একটা চিকিৎসা দেওয়া হয়েছে। সেই চিকিৎসা দেওয়ার পরে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সাবধানতার জন্য। সেখানে তখন পর্যন্ত তিনি সজ্ঞানে ছিলেন এবং ভালো অবস্থায় ছিলেন মোটামুটি। এখানে এসে এক দফা চিকিৎসা নিয়ে আবারও খেলার জন্য মাঠে যাওয়ার পথে, মাঠের কাছাকাছি পৌঁছে, বিকেএসপির কাছাকাছি পৌঁছানোর পর দ্বিতীয় দফা উনি জ্ঞান হারিয়ে ফেলেন। সেই পর্যায়ে যখন তাকে আবারও এই হাসপাতালে ফিরে আনা হয় তখন তার অবস্থা আসলেই ক্রিটিক্যাল ছিল এবং সে কারণে কোনো ধরনের সময় ক্ষেপণ না করে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সাথে সাথেই বিকেএসপি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এখানেই অপারেশনটি করা হয়েছে। এবং পর্যবেক্ষণের পরবর্তীতে তাকে আবারও অন্য কোনো হাসপাতালে নেওয়া হবে কিনা বা প্রয়োজন পড়বে কিনা এই বিষয়ে আসলে এখনও তারা সিদ্ধান্ত নেননি। তারা পর্যবেক্ষণের পরে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলেছেন। সুমনা, ধন্যবাদ তৌসিয়া। স্বাধীনতা দিবসে সকাল 8টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবে বিএনপি। দিবসটি উপলক্ষে দুপুরের সংবাদ সম্মেলনে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিছুদিন পূর্বে পুলিশ কমিশনার বলেছেন যার যার নিরাপত্তা ব্যবস্থা করে ঈদে বাড়ি যেতে। ওনার প্রধান দায়িত্ব হচ্ছে কি মানুষের
মধ্যে নিরাপত্তা বোধ সঞ্চার করা। তো তাকে তো মানুষকে আশ্বস্ত করতে হবে, পাড়ায় মহল্লায় নিরাপত্তা বৃদ্ধি করতে হবে, চুরি ছিনতাই বন্ধ করতে হবে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রা শুরু হলো আজ থেকে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল 6টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। আজ যারা যাত্রা করছেন তাদের অগ্রিম টিকিট গত 14 মার্চ বিক্রি করে রেলওয়ে কর্তৃপক্ষ। বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুর বিমানবন্দর ও জয়দেবপুর সহ বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। ঈদের আরও কিছুদিন বাকি থাকলেও ভোগান্তি এড়াতে অনেকে আগেই বাড়ির পথ ধরেছেন। ট্রেনে পরিবার নিয়ে ভ্রমণে আনন্দের কথা জানান যাত্রীরা। আমরা এই গোছানো গাছানো সব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পেতেছি। আর জাস্ট আমি ট্রেন সার্ভে আশা করি। ট্রেনে যাওয়ার উদ্দেশ্যটা জ্যাম ট্যাম নাই, আরামে যাওয়া যায়, কমফোর্টেবল, নিরাপদ, সেই জন্য আমরা ট্রেনে ব্যবহার করি। আজকে 43টা আন্তনগর ট্রেন, 25টা মেল এক্সপ্রেস কমিউটার ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে। সে তো এখন পর্যন্ত 18টা আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ রুটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাগর পথে চালু হলো ফেরি সার্ভিস। সকাল 8:30টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে এই ফেরি সেবার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তারা হলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা জানান, ফেরিতে 35টির মতো যানবাহনের পাশাপাশি 600 জন মানুষ চলাচল করতে পারবে। আজকে সন্দ্বীপবাসী হিসেবে আমরা খুব গর্বিত যে সন্দ্বীপের দীর্ঘদিনের যে স্বপ্ন, সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। সন্দ্বীপবাসী এতে অত্যন্ত অনুপ্রাণিত। সন্দ্বীপের চতুর্দিকে যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের রিভার সাইডে ব্লক দিয়ে টপে আরসিসির মাধ্যমে রাস্তা হিসাবে ব্যবহার করার জন্য আমরা দাবি দিয়েছি। জুলাই গণহত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 6 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। অন্য আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, সাবেক এএসআই চন্দন সরকার, সাবেক সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা ও সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার SM মাইনুল ইসলাম। রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় 2016 সালে জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া জুলাই আন্দোলনের সময় রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলন্ত যুবককে দফায় দফায় গুলির ঘটনায় এসি রাজন কুমার সহ 2 জনকে নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। একই সময় গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় এসি SM মইনুল ইসলামকেও সকাল 9:30টায় হাজির করা হয়। এখনও থেমে থেমে জ্বলছে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শাপলার বিল এলাকায় লাগা আগুন। খুলনা ও বাগেরহাটের ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। দমকলের কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে পানির উৎস দূরে হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। কাজ করতে হচ্ছে জোয়ার ভাটার উপর নির্ভর করে। আগুন যেন ছড়িয়ে না পড়ে সেজন্য ফায়ার লাইন কেটে দিয়েছে বন বিভাগ ও স্থানীয় গ্রামবাসী। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে 3 সদস্যের আরও একটি কমিটি গঠন করেছে বন বিভাগ। এ নিয়ে সুন্দরবনে আগুনের ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ।
গাজায় একের পর এক হাসপাতালে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ক্যান্সার হাসপাতাল গুড়িয়ে দেওয়ার পর এবার খান ইউনিসের নাসের হাসপাতালে বিমান হামলা চালিয়েছে তারা। এতে একজন জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা এবং একজন 16 বছর বয়সী কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। হামাস জানিয়েছে নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বারহুম নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানান, হামাস নেতা বারহুমি হামলার লক্ষ্যবস্তু ছিলেন। দীর্ঘ 18 মাস ধরে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। এদের মধ্যে কেবল শিশুই 17,000। দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মধ্যে ইস্তাম্বুলের মেয়রকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার এবং কারাগারে পাঠানো হয়েছে। রোববার দুর্নীতির অভিযোগে ইমামোগলুকে কারাগারে পাঠায় তুরস্কের সরকার। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে তাকে সিলিভ্রির একটি কারাগারে নেওয়া হয়েছে। এছাড়া ইমামোগলুকে মেয়র পদ থেকেও বরখাস্ত করেছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় রোববার রাতেই তুরস্কে ব্যাপক বিক্ষোভ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের উপর কাঁদানি গ্যাস এবং রাবার বুলেট ছোড়ে পুলিশ। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সন্দেহভাজন সন্ত্রাসীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়েছে। এই সময় আহত হয় 7 বছরের এক শিশু। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, রোববার সন্ধ্যায় জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার সীমান্তবর্তী কয়েকজন সন্দেহভাজন সন্ত্রাসীর গতিবিধি টের পেলে নিরাপত্তা বাহিনীকে খবর দেন স্থানীয়রা। পরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করলে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসীরা। তখনই শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এ ঘটনায় চিরুনি তল্লাশি শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।